আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। কাবা শরীফে লাফিয়ে পড়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে দোয়া। একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেবার, গোলাম পরোয়ার। এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? জুয়ার লেনদেন নিয়ে কুপিয়ে হত্যা করা হয় শিপনকে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। কাবা শরীফে লাফিয়ে পড়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর এ ঘটনা ঘটে। কাবা শরীফ প্রদক্ষিণের জন্য তৈরি করা কাঠামোর উঁচু স্তর থেকে লাফ দেন ওই ব্যক্তি। ঘটনার পর সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা ব্যবস্থা নেন। লাফ দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে তাকে বাঁচাতে গিয়ে এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি ও স্থানীয় সংবাদ মাধ্যম সিয়াসাতের তথ্য অনুযায়ী ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন। সৌদি জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি এক্সে একটি পোস্ট দিয়ে ভিডিও শেয়ার করে। এক্সি শেয়ার করা ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরে ৩ তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে থামাতে এগিয়ে যান। তাকে আটকাতে গিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন। মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায় ওই ব্যক্তি ও আহত কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানায় ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়। তবে ওই ব্যক্তির পরিচয় বা বর্তমান অবস্থার বিষয়ে আর কোনো তথ্য জানানো হয়নি। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নজরদারির আওতায় থাকে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেখানে বিশেষায়িত ইউনিট মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতি ও জননিরাপত্তা সামলানোর জন্য তারা প্রস্তুত থাকে। প্রসঙ্গত, এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০১৭ সালে কাবার কাছে এক সৌদি নাগরিক আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ২০১৮ সালে ৩টি আত্মহত্যা সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়। ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলা থেকে একজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। সূত্র সৌদি প্রেস এজেন্সি সিয়াসাত। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে দোয়া। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিএনপির উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশনায় নেতাকর্মীদের এই দোয়ার আহ্বান জানানো হয়। ঢাকাসহ সারা দেশে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানায় বিএনপি। এছাড়া বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের তথ্য জানানো হয়। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার, গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। যে সময় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ঠিক সেই সময় আমরা আবার একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন,
জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী, নির্ভীক, বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। গোলাম পরোয়ার বলেন, ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাতে সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানা প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ফেলে দিতে চায়। কিন্তু জাতির কোনো মিথ্যাচার, কোনো প্রোপাগান্ডা কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না। জামায়াত নেতা আরও বলেন, ইসলামী ছাত্র শিবির সেই শক্তি, সেই প্রাণ, যে সত্তা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার আলোচনা করছে এনসিপি। এর মধ্যেই দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ের আরও কেউ পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠছে, সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐক্যমত্য না থাকলেও এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পরও শেষ পর্যন্ত কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গেই জোট বাঁধার আলোচনা এনসিপিকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে। যদিও এনসিপি নেতারা বলছেন, সমঝোতার বিষয়ে এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি, কয়েকটি দলের সাথেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সংস্কার প্রশ্নে জামায়াতের সাথে তাদের অবস্থানগত সামঞ্জস্য থাকার কারণে দলটির সাথে আসন সমঝোতার দিকে ঝুঁকছে এনসিপি। তবে বিএনপির সঙ্গে আলোচনায় আসন সমঝোতা না হওয়াও দলটির জামায়াতের কাছে ঘেঁষার একটা কারণ বলে মনে করছেন অনেকে। এদিকে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল, তার সঙ্গে দলটির কর্মকাণ্ডের কোনো মিল পাওয়া যাচ্ছে না বলেও মনে করছেন বিশ্লেষকেরা। ফলে গতানুগতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেও সমালোচনার মুখে পড়ছে দলটি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী সমীকরণ থেকে ক্ষমতার রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতেই এনসিপি জামায়াতের দিকে ঝুঁকছে। তবে এই সিদ্ধান্ত দলটির জন্য কতটা হিতকর হবে সে সন্দেহ প্রকাশ করেছেন কেউ। জামায়াতের সাথে সমঝোতার প্রশ্নে যা বলছে এনসিপি, গণ অভ্যুত্থানের মুখে গত বছর সরকার পতনের পর মাঠে সোচ্চার থাকা জুলাই আন্দোলনের পরিচিত মুখদের নিয়ে গঠন হয় নতুন রাজনৈতিক দল এনসিপি, যেখানে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগও করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন ও পরিচালনা হচ্ছে প্রথম থেকেই এমন অভিযোগের মুখে পড়েছে এনসিপি। একই সাথে দলের কেন্দ্রীয় নেতাদের নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় একে জামায়াতের বি টিম বলেও অভিযোগ ওঠে। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ সংস্কার পদ্ধতি নিয়ে জামায়াতের কিছু দাবির সাথে মতপার্থক্য থাকায় দলটির নেতৃত্ব ইসলামপন্থী ৮ দলের যুগপৎ আন্দোলনে যায়নি এনসিপি। তবে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোটেরও ঘোষণা আসে। এর 2 সপ্তাহ পরই জামায়াতের সাথে নির্বাচনী আসন সমঝোতার আলোচনা সামনে এলো। এই নিয়ে প্রশ্ন করলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা শুরু থেকেই একক, যৌথ বা আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনের বিষয়ে ওপেন ছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত এবং আরও রাজনৈতিক দলের সাথে আমাদের জোট গঠন বা আসন সমঝোতার বিষয়ে এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সেই বিষয়টিকে এনসিপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সাথে অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি, স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। সেক্ষেত্রে সংস্কারের বিষয় দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি, বলেন তিনি। খবরে এসেছে, এর আগে বিএনপির সাথেও আসন সমঝোতার বিষয়ে এনসিপি আলোচনায় বসেছিল। তবে সেখানে কোনো সুরাহা না হওয়ায় জামায়াতের দিকে দলটি ঝুঁকছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
বিভিন্ন জায়গা থেকে শুনে যেটা বোঝা যাচ্ছে যে তারা ভোটের হিসাব করছেন, আসন বেশি পাওয়া যাবে জামায়াতের কাছ থেকে সেই হিসাবটা করছেন, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান। তার মতে অন্য দলগুলোর সাথে আলাপ করে বেশি আসনের প্রতিশ্রুতি না পাওয়া এবং জামায়াতের সাথে গেলে সেই সংখ্যা বেশি হওয়ার কারণে তারা মনে করছেন এর মাধ্যমে তারা পার্লামেন্টে যেতে পারবেন এবং সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন। যদিও গত 10 ডিসেম্বর 125 আসনে নিজেদের দলীয় প্রার্থী ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করছি না, সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম, বলেন তিনি। সমাজ বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের মধ্যে থেকে গড়ে ওঠা দল এনসিপি, যাকে বলা হয় মুভমেন্ট পার্টি, ফলে শুরু থেকেই দলটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান উৎপাদন করেছে তার সাথে দলটির বর্তমান অবস্থানের কোনো মিল নেই। বরং দলটির বিরুদ্ধে জামায়াতের বি টিম হওয়ার যে অভিযোগ উঠেছিল, দলটি যদি আসন সমঝোতায় যায় তাহলে সেই দাবিকেই সত্যি প্রমাণ করবে এবং একটি আলাদা স্বাতন্ত্র্য আইডেন্টি নিয়ে একটা মুভমেন্ট পার্টি হিসেবে এনসিপির বেড়ে ওঠার যে সম্ভাবনা ছিল সেটাকে তারা সম্পূর্ণরূপে ধ্বংস করবে বলে মনে করেন অধ্যাপক শাহান। তবে এই বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। তার মতে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছে সেটা কখনো স্পষ্ট করতে পারেনি এবং দলটি ক্ষমতার রাজনীতিতে ঢুকে গেছে। পাওয়ার পলিটিক্সের সবই চলে, আর এনসিপি যেহেতু পাওয়ার পলিটিক্সের অংশ হয়ে গেছে, সো এখানে অন্যায় কিছু নাই, বলেন তিনি। এনসিপি নেতারা দল ছাড়ছেন কেন? জামায়াতের সাথে আসন সমঝোতার বিষয়ে চলমান আলোচনার মধ্যেই দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এর আগে দলটির আরও 3 জন কেন্দ্রীয় নেতা অনিক রায়, তুহিন খান এবং অলিক মৃগ দলটি থেকে পদত্যাগ করেছেন। জামায়াতের সাথে আলোচনা চূড়ান্ত হয়ে গেলেও এই সংখ্যা আরও বাড়তে পারে আভাস পাওয়া গেছে। বিশ্লেষকের কেউ কেউ বলছেন নির্বাচনের সামনে রেখে এনসিপির কাছে নিজেদের ভোট ব্যাংক তৈরির সুযোগ ছিল, কিন্তু সে পথে না গিয়ে গতানুগতিক ক্ষমতার রাজনীতির দিকেই ঝুঁকেছে দলটি। তাদের মতে বিভিন্ন জরিপে এনসিপির সমর্থকদের যে হার সামনে এসেছে, জামায়াতের সাথে জোটে গেলে সেই সংখ্যা আরও কমে আসতে পারে। সেক্ষেত্রে দলটি পুরোপুরি জামায়াতের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, আর এর সঙ্গে যে অংশটি একমত নন তারাই পদত্যাগ করে তাদের অবস্থান স্পষ্ট করছে বলে মনে করছেন অনেকে। প্রফেসর সাব্বির আহমেদের মতে কিছু লোক নিজেদের স্বার্থ আদায় করার জন্য, নিজেদের আত্মপ্রতিষ্ঠার জন্য এনসিপির ফোরামটাকে ব্যবহার করছেন। বহু মতপথের মানুষ এখানে এসে জড়ো হয়েছিল, এখন যাদের মতপথ মিলছে না তারা দল থেকে বেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন তিনি। জুয়ার লেনদেন নিয়ে কুপিয়ে হত্যা করা হয় শিপনকে। অনলাইন জুয়া খেলার আয়ের টাকা দিয়ে অটোরিকশা ক্রয়ের লেনদেনের জেরে ছোটতা দিয়ে এলোপাথারি কুপিয়ে অটোরিকশা চালক শিপনকে হত্যা করা হয়। পরে লাশ ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান মামলার প্রধান আসামি কবির আলম টিপু। পুলিশের হাতে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিপন হত্যার বর্ণনা দেন কবির আলম টিপু, 30। শুক্রবার বিকালে সিলেটের জুডিশিয়াল আমলি 4 নং আদালতের বিচারক ইয়াসমিন আক্তারের আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়। আদালতের বরাত দিয়ে শিপন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কবির আলম টিপু নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শিবপুর অর্থাৎ আউতহাটি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। একই এলাকার বাউসারি অর্থাৎ রামচন্দ্রপুর গ্রামের তার ফুপা হাশিম আলীর বাড়ি থেকে 25 ডিসেম্বর ভোরে তাকে গ্রেফতার করে নিয়ে আসে ওসমানীনগর থানা পুলিশ। পরে পুলিশ আসামিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ওসমানীনগর উপজেলার সাদিপুরের চাতলপাড় নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোটতা ও নেত্রকোনা থেকে লুণ্ঠিত অটোরিকশা উদ্ধার করে। আদালত ও মামলার তদন্তকারী কর্মকর্তার বরাত থেকে জানা যায়, আসামি কবির আলম টিপু ঘটনার কয়েকদিন পূর্বে অনলাইনে জুয়া খেলে 70,000 টাকা লাভ করে। এই টাকা দিয়ে আসামি কবির আলম টিপু একটি সিএনজি অটোরিকশা গাড়ি ক্রয় করে দেওয়ার জন্য ভিকটিম শিপন আহমদকে প্রস্তাব করেন। সিএনজি গাড়ি ক্রয় বাবদ ভিকটিম শিপন আহমদকে 1.5 লাখ টাকা দেওয়ার কথা থাকলেও আসামি কবির আলম টিপু ঘটনার সময় 80,000 টাকা দেন। সিএনজি গাড়ি ক্রয় বিক্রয় করার সময় আসামি কবির আলম টিপু 70,000 টাকা কম দেওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কবির আলম টিপু তার মায়ের জন্য ক্রয়কৃত ছোটতা দিয়া এলোপাথারি কুপিয়ে শিপনকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, সিলেটের পুলিশ সুপার কাজী আখতারুল আলমের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ জাকির হোসেন
অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল মানসুরা বেগমের সার্বিক সহযোগিতায় ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদুল আলম ভুইয়ার নেতৃত্বে আমি ও এসআই আশিসচন্দ্র তালুকদার সহ একদল সহকর্মীর সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেফতার ও মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ মোর্শেদুল আলম ভুইয়া বলেন, শিপন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। উল্লেখ্য, গত 14 ডিসেম্বর উপজেলার সাদিপুরের চাতলপাড় কেশবপুর সেতুর নিচ থেকে শিপন আহমদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।